আমি একজন সুন্দরী হিজড়ে। আমি যাকে বিয়ে করেছিলাম সেই ছেলেটি জানতো না যে আমি একজন হিজড়ে। আমি নিজে ছেলে হয়ে মেয়ে সেজে একটা ছেলেকেই বিয়ে করেছিলাম। আমার নাম মানস। কিন্তু আমি মনীষা সেজে দেবাশিস নামের একটি ছেলেকে বিয়ে করেছিলাম। তারপর ফুলশয্যার রাতে আমার বর যখন আমার কাছে আসে তখন আমার বর আমার সত্যিটা দেখার পরে চিৎকার করে ওঠে। কারণ আমার শরীরের ওই অংশটা তো। আমার জীবনের এই সত্য ঘটনাটি শুনে আপনারা চমকে উঠবেন। তাই অনুরোধ রইল গল্পটি পুরোটা শোনার। আমি মানস। ছোটবেলা থেকেই কিন্তু আমার বাবা আমাকে ঘৃণা করতেন। উনি আমাকে পছন্দই করতেন না। আমার সাজ পোশাক কোনো কিছুই উনি পছন্দ করতেন না। কারণ আমার কথা বলার ধরন, চাল চলন সব কিছুই কিন্তু মেয়েদের মতো ছিল। আমি ভেতর থেকে মেয়ে ছিলাম। আমি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, কিন্তু আমার বাবার সবসময় আমার প্রতি উগ্র মেজাজ দেখে কখনো মনেই হয়নি যে উনি আমাকে নিজের সন্তান বলে মনে করেন। আমি কী কারণে নিজে একজন ছেলে হয়ে আরেকটা ছেলেকে বিয়ে করেছিলাম সেটার কাহিনী শুনে আপনারাও চমকে যাবেন। অনেক অত্যাচার ও বাবার কটু কথা শুনে যখন আমি বড় হয়ে উঠি তখন সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আর যাই হোক না কেন এবার আমি অপারেশন করবই। এবার আমি নিজেকে পরিবর্তন করবই। এবার আমি নিজের লিঙ্গ পরিবর্তন করব। এত বছর ধরে লোকের কটু কথা ও অপমান সহ্য করে এসেছি, কিন্তু আর নয়। এবং আমার এই কঠোর জার্নিতে আমার মা আমাকে অনেক সাহায্য করেছিলেন। এবং আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বাবা তো আমাকে কোনো কিছুতেই মেনে নিতে পারেননি। উনি আমাকে সবসময় খোঁটা দিয়ে কথা বলতেন এবং আমি নাকি তাদের মান সম্মান সব কিছু নষ্ট করেছি। কিন্তু এতে আমার কী দোষ? কিন্তু আপনারাই বলুন, এতে আমার কী অপরাধ? কারণ সৃষ্টিকর্তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কিছুই করতে পারে না। এবং আমিও সৃষ্টিকর্তার এক সৃষ্টি ছিলাম। আসলে আমার শরীর ছেলের হলেও আমি ভেতর থেকে মেয়ে ছিলাম। আসলে আমি একজন হিজড়ে ছিলাম। বড় হয়ে যখন নিজে সিদ্ধান্ত নিতে শিখি তখন মায়ের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি নিজের লিঙ্গ পরিবর্তন করব এবং একটা ভালো জায়গায় অপারেশন করাবো। এবং আমার এই সিদ্ধান্তে আমার বাবা আমার সঙ্গে ছিলেন না। উনি আমার উপরে ভীষণ রাগ করেছিলেন। উনি কখনোই চাননি যে আমি ছেলে থেকে মেয়ে হয়ে যাই। উনি কখনোই চাননি যে আমি নিজের লিঙ্গ পরিবর্তন করি। কিন্তু লিঙ্গ পরিবর্তন করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কারণ আমি ভেতর থেকে একজন মেয়ে ছিলাম। আমার মধ্যে মেয়েদের সমস্ত গুণ ছিল। শুধু আমার শরীরটাই ছেলেদের ছিল। তারপর মায়ের সাপোর্ট পেয়ে আমি যখন অপারেশন করে বাড়ি ফিরে আসি তখন আমার বাবা আমাকে দেখা মাত্রই কটু কথা শোনাতে শুরু করে দেয়। তখনও আমার বাবা আমাকে বলেছিলেন, মানস, তুই আমাদের মান সম্মান সব কিছু নষ্ট করে দিলি। ভেবেছিলাম তুই আমাদের একমাত্র ছেলে এবং ভবিষ্যতে তুই আমাদের সাহারা হবি। কিন্তু তুই তো নিজের লিঙ্গ পরিবর্তন করে আমার আশা ও ভরসায় জল ঢেলে দিয়েছিস। বাবার কথা শুনে আমি নিজের মনে সাহস জুটিয়ে বাবার কাছে গিয়ে উনার হাত ধরে বললাম, বাবা, তুমি যেটা ভাবছো সেটা একজন মেয়েও করতে পারে। ভবিষ্যতে আমি তোমাদের সাহারা হব। আমি তোমাদের সঙ্গ কোনো দিন ছাড়ব না। আমি তোমাদের সমস্ত ভার দাবি নিব। এটা আমি কথা দিচ্ছি। তাই আশা করছি আজকের পর থেকে তুমি এটা ভেবে দুঃখিত হবে না যে আমি নিজের লিঙ্গ পরিবর্তন করেছি বলে তোমাদের সাহারা হতে পারবো না। আমার কথা শুনে মাও বাবাকে বোঝানোর চেষ্টা করে। আমার মা তখন বাবাকে বলে, আর যাই হোক না কেন এবং যেমনই হোক না কেন, মানস তো আমাদেরই সন্তান। আমরা তাকে এইভাবে মাঝপথে একা ছেড়ে দিতে পারি না। তারপর মায়ের কথা শুনে শেষে বাধ্য হয়ে আমার বাবা আমাকে মেয়ে রূপে স্বীকার করে নেয়। সেদিনের পর থেকে আমি সম্পূর্ণরূপে একজন নারী হয়ে গেছিলাম। আমার মন ও শরীর দুটোই নারীর ছিল। কিন্তু তা সত্ত্বেও ডাক্তারে বলে দিয়েছিল যে আমি কিন্তু কোনোদিন মা হতে পারবো না। কারণ আমি তো একজন হিজড়ে ছিলাম। সম্পূর্ণভাবে আমি যখন নিজেকে নারী রূপে পরিবর্তন করেছিলাম সেদিনের পর থেকে আমি নিজেকে আরও বেশি করে ভালোবাসতে শিখেছিলাম। এবং সেদিন থেকে আমি মানস থেকে মনীষা হয়ে গেছিলাম।
সেদিনের পর থেকে আমার জীবনে একটা নতুন দিক আসে। তারপর আমার অপারেশনের ৩ থেকে ৪ মাস কেটে যাওয়ার পরে একদিন দেবাশিস নামের একটি ছেলে তার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে আসে আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে। দেবাশিস নাকি অনেকবার আমাকে বাইরে দেখেছিল এবং দেবাশিস আমাদের এখানকার ছিল না, সে বাইরের ছিল। দেবাশিস আমাদের এখানে জব করত এবং সে আমার ব্যাপারে কিছু না জেনেই শুধু আমার বাহ্যিক সৌন্দর্য দেখে আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল এবং আমিও ওই সময় স্বার্থপরের মতো নিজের খুশির দিকটা ভেবে এই বিয়ের প্রস্তাবে রাজি হয়েছিলাম। কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে একদিন অবশ্যই কোনো একজন ছেলে আমার জীবনে আসবে যে আমায় ভীষণ ভালোবাসবে। যদিও বা আমার বাবা এই বিয়ের প্রস্তাবে রাজি ছিলেন না। উনি আমাকে বলেছিলেন, মনীষা, তুই কেন এই বিয়ের প্রস্তাবে রাজি হয়েছিস? এটা জানা সত্ত্বেও যে তুই কোনোদিন মা হতে পারবি না এবং এত বড় সত্যি কথা তারা জানতে পারলে তোকে কোনোদিন মেনে নিতে পারবে না। আমি তখন উত্তেজিত হয়ে বাবার হাত ধরে বললাম, বাবা, কাউকে কোনো কিছু বলার দরকার নেই। ছোটবেলা থেকেই তো আমি এটাই চেয়েছিলাম যে কোনো একজন ছেলে আমাকে ভীষণ ভালোবাসবে এবং তার সঙ্গে আমি সংসার করব। আর এই খুশিটা যখন আমার জীবনে আসতে চলেছে, তাহলে আমি এটাকে কোনোভাবে হারাতে চাই না। তাই তোমার কাছে হাত জোর করে বলছি, তুমি কাউকে কোনো কিছু বলো না। বাবা তখন মাথা নাড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, মনীষা, আমি কোনোদিন তোর খারাপ চাইনি। আমি সবসময় এটাই চেয়েছি যাতে তোর স্বপ্নগুলো পূরণ হয়। তারপর আমি অনেক খুশি ছিলাম এটা ভেবে যে দেবাশিস নিজে থেকে আমাকে পছন্দ করে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। তারপর ১ মাসের মধ্যে আমার দেবাশিসের সঙ্গে বিয়ে হয় এবং আমি বিদায় হয়ে শ্বশুরবাড়িতে চলে আসি। দেবাশিস যখন আমাকে পছন্দ করেছিল, তারপরে কিন্তু আমি যেখানে ট্রিটমেন্ট করিয়েছিলাম সেখানকার সমস্ত ডকুমেন্টস এবং প্রেসক্রিপশন নষ্ট করে ফেলেছিলাম। আমি চাইনি যে ওই সব কাগজপত্র কখনো ভুলবশত দেবাশিস দেখে। আমি কখনোই চাইনি যে দেবাশিস এটা জানতে পারে যে আমি একজন হিজড়ে ছিলাম এবং আমি অপারেশন করে নিজের লিঙ্গ পরিবর্তন করে নারী হয়েছি। আমি একজন ট্রান্সজেন্ডার নারী ছিলাম। বর্তমানে আমি নিজেকে নারী হিসেবে পরিচয় দিলেও আমি তো জন্মেছিলাম পুরুষ লিঙ্গ নিয়ে। এবং আমার বিয়ের সময় বাবা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে একটা লজে আমার বিয়ের অনুষ্ঠান করেছিল, যাতে আমাদের পাড়া প্রতিবেশীরা আমার ব্যাপারে কিছু জানতে না পারে যে আমার বিয়ে হচ্ছে। কারণ আমাদের মনে এটা নিয়ে ভয় ছিল যে কেউ যদি ছেলেপক্ষকে এটা বলে বসে যে আমি তো আগে হিজড়ে ছিলাম, তাই আমার বাবা বিয়ের অনুষ্ঠানটা আমাদের বাড়ি থেকে অন্য জায়গায় করেছিল। বিয়ের দিনে আমি খুব বিচলিত ছিলাম এটা ভেবে যে আজ আমাদের বিয়ে এবং ফুলশয্যার রাতে সব কিছু ঠিক হবে কিনা, যেহেতু আজ আমাদের মিলনের রাত। তাই এটা ভেবে আমি ভীষণ বাজেভাবে বিচলিত ছিলাম। যতই হোক, আমার মনে এটা ভয় ছিল যে দেবাশিস আবার জানতে পারবে না তো যে আমি লিঙ্গ অপারেশন করিয়েছি এবং আমি আগে হিজড়ে ছিলাম। ভাবতে ভাবতেই সেই রাতটা চলে আসে, যেই রাতের জন্য আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, যে রাতের জন্য আমি নিজেকে পরিবর্তন করেছিলাম। একদিকে মনের মধ্যে অনেক আনন্দ ছিল আর অন্যদিকে মনের মধ্যে ভয়ও ছিল। তারপর আমার এত বছরের অপেক্ষার অবসান শেষ হয়। তারপর দেবাশিস ঘরের ভিতরে ঢুকে আমার কাছে আসে এবং কাছে এসে হাত ধরে আমাকে অনেক আদর করে ও আমার কপালে একটা আলতো চুমু দেয়। সে যখন আমার কপালে আলতো চুমু দেয়, তখন আমার হৃদয় স্পন্দন অনেক বেশি বেড়ে যায় এবং আমি আরও বেশি বিচলিত হয়ে উঠি। দেবাশিস যখন বুঝতে পারে আমি অনেক বেশি বিচলিত হয়ে উঠেছি, তখন সে আমার মনের ভয়টাকে দূর করার জন্য আমার মাথায় ভালোবেসে হাত বুলিয়ে বলল, মনীষা, তুমি ভয় কেন পাচ্ছ? তোমার ইচ্ছে ছাড়া আমি তোমার সঙ্গে কিছুই করব না। আজ আমাদের মিলনের রাত, কিন্তু তুমি যদি প্রস্তুত না থাকো তাহলে আমি তোমাকে হাতও লাগাবো না। আমি যে তোমাকে নিজের জীবনসঙ্গিনী করতে পেরেছি এটা ভেবেই আমি ভীষণ খুশি। বরের মুখ থেকে এত ভালো ভালো কথা শুনে আমি তাকে জড়িয়ে ধরেছিলাম। তারপর আমরা দুজনে অনেক গল্পও করেছিলাম এবং গল্প করতে করতে আমাদের দুজনের মাঝে কখন যে মিলন ঘটে তার টেরও পাইনি এবং আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়। আমার শ্বশুরবাড়িতে আমরা ৩ জন ছিলাম, আমি, আমার শাশুড়ি মা ও আমার বর। বিয়ের পরে আমি বরের সঙ্গে কলকাতায় চলে এসেছিলাম। আমার বাবার বাড়ি মালদা। আমার বর যেহেতু আমার বাবার বাড়ি ওখানেই কাজ করত, তাই আমি বরকে বলেছিলাম সেখানকার চাকরিটা ছেড়ে দিয়ে সে যাতে কলকাতায় কোনো কোম্পানিতে চাকরি করে এবং বর এতে রাজি হয়েছিল। বর আমাকে বলেছিল, মনীষা,
আমি এটা আগে থেকেই ভেবে রেখেছিলাম যে তোমার সঙ্গে বিয়ে হয়ে যাওয়ার পরে আমি কলকাতাতেই চাকরি করব। এদিকে আমার বর তো আসল কারণটা জানতই না যে আমি কী কারণে তাকে আমার বাবার বাড়ির ওখানে চাকরি করতে বাধা দিচ্ছিলাম। এদিকে বিয়ের প্রথম দিনেই শাশুড়িমা আমাকে অনেক ভালোবেসে বলেছিলেন, বৌমা, তুমি খুব তাড়াতাড়ি গর্ভবতী হয়ে যাও, যাতে আমি নাতি নাতনিদের মুখ দেখতে পাই। কারণ আমি অসুস্থ, তাই আমি যে কখন এই পৃথিবী থেকে চলে যাব তার ঠিক নেই। এই জন্যই বলছি তুমি আমাকে খুব তাড়াতাড়ি আমার নাতি নাতনিদের দিবে, যাতে আমি তাদের সঙ্গে সময় কাটাতে পারি। শাশুড়ি মায়ের কথা শুনে আমার মনের দুশ্চিন্তা বেড়ে যায়। আমাকে তখন বাবার কথা মনে পড়ে, কারণ বিয়ের আগে বাবা আমাকে অনেকবার বলেছিল আমি যাতে এই ব্যাপারে ভাবনা চিন্তা করি, যে আমি বিয়ে করলেও কোনোদিন মা হতে পারবো না। এবং বিয়ের পরে আমার মনে হয়েছিল যে আমি দেবাশিসকে ঠকিয়েছি, কিন্তু তা সত্ত্বেও আমি কোনো মতেই দেবাশিসকে হারাতে চাইনি। আমি তাকে ভীষণ ভালোবাসতাম। এদিকে আমার শাশুড়ি মা যখন দেবাশিসকে বলেছিল যে সে যাতে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা নেয়, তখন দেবাশিস তার মায়ের কথা শুনে আমাকে বলেছিল, মনীষা, তুমি তো জানো আমার মা অসুস্থ এবং মায়ের খুব ইচ্ছে যে তাড়াতাড়ি এই বাড়িতে বাচ্চার কোলাহল শোনা যায়, তাই আমরা চেষ্টা করব যাতে তুমি খুব তাড়াতাড়ি গর্ভবতী হতে পারো। মিথ্যে কথা বলে কোনো কিছু আদায় করার পরিণতি সবসময় খারাপটাই হয়। সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে মিথ্যে কথা বলে দেবাশিসের সঙ্গে বিয়ে করে আমি ভুল করেছি। সেদিন আমি বাবার কথাগুলো মনে করছিলাম আর ভাবছিলাম আমাকে সত্যি কথা বলেই এই বিয়েটা করতে হতো, তাহলে আজ আমাকে এতটা দুশ্চিন্তা করতে হতো না। তাই সেদিন বরের কথা শোনার পরে বরের হাত ধরে বললাম, এই তো আমাদের কিছুদিন আগেই বিয়ে হয়েছে, তাই আমাকে কিছুদিনের সময় দাও। আমি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাই না। আমি আমাদের সম্পর্ককে আরও মজবুত করতে চাই। আমি তোমার সঙ্গে কিছুদিন সময় কাটাতে চাই। বাচ্চা হয়ে গেলে তো আমি তোমাকে সময় দিতে পারবো না। আমি সারাদিন বাচ্চা নিয়েই ব্যস্ত থাকব। বর তখন আমার কথা শুনে বলেছিল, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। আমি মাকে বুঝিয়ে দেব। যদিও বা তার একটাই কথা, যে সে তার নাতি নাতনিদের মুখ দেখতে চায়। এইভাবে আমার বিয়ে হতে প্রায় ৩ মাস কেটে যায় এবং এই ৩ মাস আমি খুব আনন্দে ও সুখে ছিলাম। কিন্তু ৩ মাস পরে আমার অতীতের সব কিছু বাইরে বেরিয়ে আসে। এই জন্যই বলে, অতীতে যা কিছু করেছি তার ফল কিন্তু বর্তমানে আসে। অতীতের ঘটে যাওয়া ঘটনা একদিন অবশ্যই বর্তমানে প্রকাশ পায়, এবং আমার সঙ্গেও সেটাই হয়েছিল। ৩ মাস কেটে যাওয়ার পরে আমার শাশুড়ি মা আমার বরকে বলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল, এবং আমি খুব ভালোভাবেই জানতাম ডাক্তারের কাছে গেলেই আমার ব্যাপারে সব কিছু তারা জানতে পেরে যাবে, যে আমি লিঙ্গ পরিবর্তন করেছি এবং আমি একজন হিজড়ে, তাই আমি কোনো দিন মা হতে পারবো না। তাই আমি ডাক্তারের কাছে যেতে রাজি হয়নি। আমার শাশুড়িমা তখন আমাকে বলেছিলেন, বৌমা, ৩ মাস তো হয়ে গেছে তোমাদের বিয়ে হতে, আর এখনও তুমি গর্ভবতী হওনি, তাই তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে। আমি যখন শাশুড়ি মায়ের কথায় ডাক্তারের কাছে যেতে রাজি হয়নি, তখন আমার বর আমাকে বলেছিল, মনীষা, আমার মা তোমাকে কত ভালোবেসে ডাক্তারের কাছে যেতে বলছে, তাই তুমি একবার মায়ের খুশির জন্য ডাক্তারের কাছে চলো না। তাহলে আমার মায়ের মনের যে দুশ্চিন্তা আছে সেটা কেটে যাবে। তারপর বরের কথা শুনে বাধ্য হয়ে আমাকে ডাক্তারের কাছে যেতে হয়েছিল, এবং ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাকে রিপোর্ট করতে দিয়েছিল, এবং আমি খুব ভালোভাবেই জানতাম যে ওই রিপোর্টে আমার শারীরিক পরিস্থিতির ব্যাপারে সব কিছু সত্যি কথা বেরিয়ে আসবে। কিন্তু আমার কাছে কিছু করার ছিল না, তাই বাধ্যতামূলক আমাকে রিপোর্ট করতে হয়েছিল। বরের আদর ও ভালোবাসা পেয়ে আমি অনেক সুখে ছিলাম, কিন্তু আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি যে আমার মিথ্যে কথা বলার পরিণতি আমার সঙ্গে এতটা খারাপ হবে। আমি নিজের হাতেই নিজের সব কিছু শেষ করে দিয়েছিলাম। যদি আমি দেবাশিসকে সত্যি কথা বলতাম, তাহলে আজ আমার এই অবস্থা হতো না। তাও আমি ভেবে রেখেছিলাম যে যেদিন রিপোর্ট দিবে সেদিন আমি আগে গিয়ে রিপোর্টটা নিয়ে চলে আসব, এবং ডাক্তারকে টাকা দিয়ে একটা জালি রিপোর্ট তৈরি করব, এবং আমি সেটাই করেছিলাম। ডাক্তারকে ঘুষ দিয়ে একটা মিথ্যে রিপোর্ট তৈরি করেছিলাম, যে রিপোর্টে আমার ব্যাপারে সব কিছু নর্মাল ছিল, কারণ আমি কোনো মতেই দেবাশিসকে হারাতে চাইনি। আমি তাকে ভীষণ ভালোবাসতাম, এবং আমি যখন বাড়িতে এসে এটা বলেছিলাম যে রিপোর্টে আমার সব কিছুই নর্মাল আছে, তখন দেবাশিস
বুঝে গেছিল যে অসুবিধে তাহলে তার মধ্যে আছে। আমি নিজের বিবাহিত জীবন ঠিক রাখতে এত বেশি পাগল ছিলাম যে নিজের ব্যাপারে অনেক বড় সত্যি কথা লুকিয়ে বরকে মিথ্যে জালে ফাঁসিয়ে দিয়েছিলাম। নিজের মিথ্যে রিপোর্টটা দেখে যখন বরকে বলেছিলাম যে আমার রিপোর্ট একদম ঠিক আছে, তখন চালাকি করে বরকে বলেছিলাম, নিশ্চয়ই তোমার মধ্যে কোনো কমতি আছে, যার জন্য হয়তো আমি মা হতে পারছি না, তাই তোমাকে ওষুধ খেতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি আমি নিশ্চিতভাবে মা হতে পারবো। যেই ডাক্তারের কাছে আমি মিথ্যে রিপোর্ট তৈরি করিয়েছিলাম সেই ডাক্তারের কাছেই বরকে নিয়ে গেছিলাম এবং আমার কথা মতো ডাক্তারে আমার বরকে কিছু ওষুধ সেবন করতে দিয়েছিল এবং ডাক্তারে বলেছিল আমার বরকে 3 মাস ঔষধ সেবন করতে হবে। আমি এত বেশি স্বার্থপর হয়ে গেছিলাম যে নিজের ব্যাপারে সত্যিটা লুকোতে বরকে ফাঁদে ফেলে দিয়েছিলাম। কিন্তু আমি ভুলে গেছিলাম যে সত্যি কখনো বেশি দিন লুকিয়ে থাকে না, সেটা একদিন না একদিন বেরিয়ে আসে। ঠিক আমার সত্যিটাও সবার সামনে বেরিয়ে এসেছিল। আমার বরের ঔষধ সেবন করতে সবেই 3 দিন হয়েছিল। তারপর সেদিন আমার শাশুড়ি মা ঘরে এসে আমার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বললেন, নির্লজ্জ মিথ্যেবাদী, নিজের ব্যাপারে এত বড় কথা লুকিয়ে আমার ছেলেকে বিয়ে করেছিস। আমি তোর ব্যাপারে সব কিছু জেনে গেছি এবং আমার ছেলেকেও ফোন করে অফিস থেকে বাড়ি ডেকেছি। সেও জানবে যে এতদিন সে একজন হিজড়ের সঙ্গে সংসার করেছে। আমার শাশুড়ি এই সব কিছু ওই হাসপাতালের একজন সেবিকার কাছে জানতে পেরেছিল। ওই সেবিকা আমার শাশুড়ি মাকে সব কিছু সত্যি কথা বলেছিল যে আমি ডাক্তারবাবুকে ঘুষ দিয়ে নিজের রিপোর্ট পরিবর্তন করিয়েছি এবং আমি একজন হিজড়ে। ওই সময় শাশুড়ি মায়ের কাছে আমার ক্ষমা চেয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি তখন কাঁদতে কাঁদতে শাশুড়ি মায়ের পা ধরে বললাম, মা, আমাকে ক্ষমা করে দিন, এতে আমার কী দোষ? সৃষ্টিকর্তা আমাকে এইভাবেই সৃষ্টি করেছেন, তাই যা হওয়ার তা তো হয়েই গেছে, তাই আমাকে ক্ষমা করে দিন মা। আমার শাশুড়ি মা তখন আমার চুলের মুঠি ধরে আমাকে বললেন, নির্লজ্জ, এত বড় মিথ্যে কথা বলে আমার ছেলেকে বিয়ে করেছিস আর আমার ছেলেকে বলেছিস যে আমার ছেলের মধ্যে কমতি আছে। ঠিক তখনই দেবাশিস ঘরের মধ্যে প্রবেশ করে। সেও তখন অনেক রেগে আমাকে বলল, বেরিয়ে যাও এই বাড়ি থেকে, আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি আমাকে মিথ্যে কথা বলে ঠকিয়েছ। শুধু তাই নয়, ডাক্তারের কাছে গিয়ে তুমি নিজের রিপোর্ট পরিবর্তন করে আমার মধ্যে মিথ্যে ত্রুটি খুঁজে বের করে আমাকেই এই ওষুধগুলো খাইয়েছ। আমরা তোমার কথাই ভরসা করেছিলাম, এটা কি আমাদের দোষ? আমি তোমাকে ভালোবেসেছিলাম বলে তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতাম, কিন্তু তুমি আজ সব কিছু শেষ করে দিয়েছ। আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। তখন আমার কিছু বলার আগেই দেবাশিস আমার হাত ধরে টেনে হিঁচড়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি সেদিন দরজার বাইরে বসে অনেক কেঁদেছিলাম, অনেক কাকুতি মিনতি করেছিলাম, কিন্তু তারা আমাকে বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি। তাই বাধ্য হয়ে আমাকে আবার বাবার বাড়ি আসতে হয়। এই ঘটনা ঘটতে আজ প্রায় 1 বছর হয়ে গেছে এবং দেবাশিস দ্বিতীয় বিয়ে করেছে। আচ্ছা, এই ছিল দেবাশিসের ভালোবাসা? সে যদি আমাকে সত্যিই ভালোবাসতো তাহলে আমাকে একটা সুযোগ দিত এবং আমাকে ক্ষমা করে দিত। আমি মানছি আমি দোষ করেছিলাম মিথ্যে কথা বলে। তাহলে কি দেবাশিস দোষ করেনি দ্বিতীয় বিয়ে করে? সে তো আমাকে চিরকালের মতো ছেড়ে দিয়েছিল। আমার ব্যাপারে সত্যি কথা জানার পরেও সে আমাকে আপন করতে চায়নি। এখন আমি বাবার বাড়িতে বাবা মায়ের সঙ্গেই থাকি। বাবা মাকে কথা দিয়েছিলাম যে আমি তাদের সাহারা হব, তাই এখন সেই ধর্মটাই পালন করছি। আমি আর কোনোদিন কাউকে বিয়ে করতে পারবো না। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।